নারীর উপর সহিংসতার ঘটনা উদ্বেগজনক। সম্মাননা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, নৈরাজ্য সৃষ্টিতে অর্থ ঢালছে পতিত স্বৈরাচার। বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়তে হলে নারীর পাশে দাঁড়ানো, তাদেরকে সমর্থন জানানোর কোনো বিকল্প নাই। মাগুরায় ধর্ষণের শিকার শিশুকে উন্নত চিকিৎসায় সিএমএইচে স্থানান্তর। সীতাকুণ্ডে কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ। গণ অভ্যুত্থানে নারীর ভূমিকা অস্বীকারের চেষ্টা করা হচ্ছে। মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান এনসিপি নেতাদের। নাগরিক মর্যাদার সাথে নারীর মর্যাদা এবং নারীর নিরাপত্তা জড়িত করে আইনগতভাবে এটাকে প্রতিষ্ঠা করা হোক। ছিনতাই রোধে সহায়ক হিসেবে বেসরকারি নিরাপত্তা কর্মীদের নিয়োগ দিচ্ছে ডিএমপি, পাচ্ছেন গ্রেপ্তারের ক্ষমতাও। এবং রোড ম্যাপ না হলেও নির্বাচনের জন্য প্রস্তুতি বিএনপি জামায়াতের। সন্ত্রাস ও কালো টাকার ব্যবহার বন্ধে সতর্ক থাকার আহ্বান। স্বাগত শান্ত বাজারে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি নাইম আবির। রাত্রি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন সম্প্রতি নারীদের উপর যে ধরনের জঘন্য যে হামলা হচ্ছে সেই হামলার খবর গভীরভাবে উদ্বেগজনক তিনি বলেছেন, এবং তরুণরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে সেই বাংলাদেশের স্বপ্নের সাথে নারীদের যে হামলা হচ্ছে সেটি একেবারেই পরিপন্থী। আন্তর্জাতিক নারী দিবসে 5 অদম্য নারীকে কিন্তু সম্মাননা প্রদান করে প্রধান উপদেষ্টা বলেছেন পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টিতে অর্থ ঢালছে, এবং একই সঙ্গে বলেছেন তাদের বিরুদ্ধে কিন্তু সতর্কও থাকতে হবে। এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, চলুন আমরা দেখে আসি। সমাজ, পরিবার কিংবা রাষ্ট্রে নারীর কৃতিত্বকে স্মরণ ও সম্মান জানানোর দিন আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বব্যাপী নারীর অধিকার প্রতিষ্ঠায় দিবসটি উপলক্ষে করা হয় নানা আয়োজনের। তারই ধারাবাহিকতায় সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব নারী দিবস উপলক্ষে অদম্য নারী পুরস্কার আয়োজন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এই আয়োজনে তুলে ধরা হয় নারীর গৌরবোজ্জ্বল অবদানের কথা। ভাষা আন্দোলন, মহান স্বাধীনতা সংগ্রাম থেকে 24-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের রক্তঝরা দিন ইতিহাস হয়ে থাকবে বলে জানান আলোচকরা। আমাদের দেশে এমন একটা ব্যবস্থা তৈরি হবে যে কোথাও কেউ সাহস পাবে না একটি মেয়ের গায়ে হাত দিতে। আয়োজনে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই কন্যাদের অবদানের কথা ভুলবার নয়। সাম্প্রতিক সময়ে নারীদের উপর হামলা নির্যাতনের সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের ঘটনা উদ্বেগজনক। এসব নিপীড়নের বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি। নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব। নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন প্রতিরোধ করতে হলে, বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়তে হলে নারীর পাশে দাঁড়ানো, তাদেরকে সমর্থন জানানোর কোনো বিকল্প নাই। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন, একে অন্যের পাশে দাঁড়ান, একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন। প্রধান উপদেষ্টা বলেন, নারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে ও আইনি সহায়তা প্রদানে পারিবারিক সহিংসতা আইন 2010 হালনাগাদ করা হবে। নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার। অনেক সময় নারীরা নির্যাতনের শিকার হলেও তারা বুঝতে পারেন না কোথাও অভিযোগ জানাবেন। নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন সেজন্য হটলাইন চালু করা হয়েছে। আইনি সহায়তা প্রদানের জন্য আমরা পারিবারিক সহিংসতা আইন 2010 হালনাগাদ করার উদ্যোগ নিয়েছি। যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন প্রণয়নের কাজে আমরা হাত দিয়েছি। আমরা একটি নারী বিষয়ক সংস্কার কমিশন করেছি, তারা তাদের সুপারিশগুলো স্বীকৃতি দেবেন।
পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টিতে বিপুল অর্থ বিনিয়োগ করছে জানিয়ে তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। ইতিহাস আমাদের যে সুযোগ দিয়েছে সেই সুযোগ যেন আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করার জন্য কায় মনোবাক্যে নিবেদিত থাকি। আমরা নতুন বাংলাদেশ গড়বই, এই আমাদের প্রতিজ্ঞা। এর আগে নারী দিবস উপলক্ষে 5 জন অদম্য নারীকে সম্মাননা প্রদান করেন প্রধান উপদেষ্টা। অর্থনৈতিকভাবে সফল নারী হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় শরীফা সুলতানাকে। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফল নারী সম্মাননা পান হালিমা বেগম। সফল জননী হিসেবে মেরিনা বেসরা, সমাজ উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ মুহিন মোহনাকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামের সফল নারী হিসেবে সম্মাননা পান লিপি বেগম। বিশেষ সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। ধর্মীয় আবেগ ব্যবহার করে নারীদের অসম্মান করলে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এলজিডি এর বিভিন্ন প্রকল্পে নারীদের মধ্যে শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরও বলেন, নারীদের নিরাপত্তা বিঘ্ন ঘটানোর অপচেষ্টা করা হলে কঠোরভাবে দমন করবে সরকার। ধর্মের আবেগকে ব্যবহার করে নানাভাবে নারীদেরকে নিচু করে দেখানোর এবং হ্যারাসমেন্ট করার মতো ঘটনা ইতিপূর্বে ঘটেছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের ধর্ম এই বিষয়টাকে অ্যালাউ করে না। আমাদের ধর্ম আমাদের নারীদেরকে সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখার স্বীকৃতিটা দিয়েছে। যারা এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে কিংবা হচ্ছে, তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই, সরকার কোনো প্রকার ছাড় দেবে না। আমাদের নারীদের নিরাপত্তা বিঘ্নিত করার কোনো প্রকার ষড়যন্ত্র কিংবা চেষ্টা যে কোনো মহল থেকে হলে সেটাকে কঠোর হস্তে দমন করা হবে। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটির অবস্থা সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে স্থানান্তর করা হচ্ছে। এদিকে শিশুটিকে দেখতে ঢাকা মেডিকেলে যান উপদেষ্টা শারমিন খুরশিদ ও বিএনপি নেত্রীরা। এ সময় নির্যাতন বন্ধে আইনের সব ফাঁক ফোকর বন্ধের আশ্বাস দেন উপদেষ্টা। এদিকে বোনের স্বামী, ভাসুর, শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে মামলা করেছে পরিবার। আব্দুল জানাবেন বিস্তারিত। বোনের শ্বশুর বাড়িতে বুধবার রাতে ধর্ষণের শিকার শিশুটি জ্ঞান ফেরেনি এখনও। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় সে। উন্নত চিকিৎসা নিশ্চিতে পেডিয়াট্রিক সার্জারি, অ্যানেস্থেশিয়া ও গাইনি বিভাগ মিলে মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। পরিচালক জানালেন, শিশুটির অবস্থা অবনতি হয়েছে। বাচ্চাটার পরিস্থিতি এখন আসলে একটু খারাপের দিকেই। তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। তার পরিস্থিতি অবনতি হয়, তাকে আমরা গতকাল রাত 9টার দিকে ভেন্টিলেটরে রেখে আমরা 4 সদস্যের একটা মেডিকেল বোর্ড করে দিয়েছি। আজকেই এই মেডিকেল বোর্ড বসবে। রোগীর জন্য যা যা ভালো হয় আমরা চেষ্টা করব। দুপুরে শিশুটির শারীরিক খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেলে আসেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান। অভিযোগ তুলে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় ধর্ষণের মতো ঘটনা বেড়েছে। দাবি করেন সুষ্ঠু বিচারের। সরকার কি করছে আমাদের এখন প্রশ্ন, যে আপনারা কি করছেন? একের পর এক ঘটনা করছে। মব জাস্টিস বলে আজকে অ্যানাউন্স করে লুটপাট হচ্ছে, জনগণের উপর জনগণকে হেনস্থা করা হচ্ছে। তাহলে আপনাদের কি, আমরা কি সরকার নাই বলবো? আপাতত আমরা অনেক আশা করে দিয়েছি। এর আগে আসেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ। নারী ও শিশু নির্যাতন বন্ধে আইনের সকল ফাঁকফোকর বন্ধ করার আশ্বাস দেন তিনি। এই কেসটা ইজ আ ক্লিয়ার কাট কেস। এখানে এভিডেন্স আছে, ঘটনার প্রমাণ আছে, এবং এটাকে কিছুতেই আমরা হাতছাড়া হতে দেব না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যেন হোম এবং আইন এই দুটো জায়গা থেকে এই বাচ্চাটা সম্পূর্ণ এবং দ্রুতভাবে বিচার পায়। টেলিফোনে শিশুটির মায়ের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আশ্বস্ত করেন পাশে থাকার। এদিকে শনিবার এ ঘটনায় পুলিশ হেফাজতে নেয়া বোনের শ্বশুর, শাশুড়ি, স্বামী ও ভাসুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবার। মামলা হয়ে গেছে। আমরা আসলে আসামিদের
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতেছি। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছে ভিকটিমের মা। এই ঘটনায় আমরা 4 জনকে আটক করেছি। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক কলেজ ছাত্রী। দুপুরে মুরাদপুরে এই ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি। পরে খবর পেয়ে সীতাকুণ্ড থানার পুলিশ তাকে উদ্ধার করে। পুলিশ জানায়, দুপুরে এক বন্ধুর সঙ্গে গুলিয়াখালী সৈকত এলাকায় ঘুরতে যান ওই শিক্ষার্থী। বেড়িবাঁধ পার হয়ে পশ্চিমে বাগান পার হওয়ার সময় 4 যুবক বন্ধু তাকে গাছের সঙ্গে বেঁধে ধর্ষণ করে। পরে স্থানীয়রা বুঝতে পারলে অভিযুক্তরা পালিয়ে যায়। দেখছেন সান্ধ্যবাজার। নারীদের জন্য যতটা নিরাপত্তা নিশ্চিতের দরকার ছিল ততটা পারেনি সরকার, এ মন্তব্য জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমের। বিকেলে শাহবাগে জনপরিসর ও সাইবার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে করা বিক্ষোভ করে এনসিপি। এ সময় ঢাবি শিক্ষার্থীকে হেনস্থাকারীদের জোর করে জামিন করিয়ে আনবার প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি দলটির নেতাদের অভিযোগ, অভ্যুত্থানে নারীদের ভূমিকা অস্বীকারের চেষ্টা করা হচ্ছে। আজহার লিমন জানাবেন বিস্তারিত। সম্মুখ সারিতে থেকে যে নারী ঝুঁকি নিল পুরো জুলাই আন্দোলনে, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সে নারীকে ধর্ষণের মতো অবমাননা। বোনের শ্বশুরের মতো অভিভাবকের হাতে মাগুরায় ছোট্ট মেয়ে আছিয়া যে নির্মমতা পাশবিকতার শিকার, তার প্রতিক্রিয়ায় নতুন আত্মপ্রকাশ করা এনসিপির এই বিক্ষোভ। সূচনা বক্তব্যে দলটির দক্ষিণাঞ্চল বিষয়ক মুখ্য সংগঠক বলেন, জুলাই পরবর্তী বাংলাদেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রী হেনস্থা কিংবা অপরাধীকে জামিনের জন্য জোর করার যে ব্যাপারগুলো দেখা যাচ্ছে, তার বিপরীতে সরকারের যে ভূমিকা তা সন্তোষজনক নয়। আমরা স্পষ্ট করে আমাদের পার্টির পক্ষ থেকে বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে পুরো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, জনপরিসর থেকে সোশ্যাল মিডিয়ায় আমাদের বোনেদের সেফটি এবং সিকিউরিটি নিশ্চিত করতে হবে। পরে একে একে বক্তব্য দেন নারী নেত্রীরা। জুলাই আন্দোলনের শহীদদের সহধর্মিনীরা আক্ষেপ করেন, এদেশ নারীদের মর্যাদা না দিলে তারা কোথায় গিয়ে দাঁড়াবে। এই রাষ্ট্রকে একটা অথর্ব রাষ্ট্রে পরিণত করেছে এদেশের আইন প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, এদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা নিম্ন শ্রেণীর বস্তিবাসী যারা আছি, তারা যেন আমাদের অধিকারগুলো আমরা পাই, সেদিকে আমাদের যারা ভাইয়েরা আছে তারা যেন একটু খেয়াল রাখে, আর আমরা যেন ঠিকমতো রাস্তাঘাটে চলাফেরা করতে পারি। এই সরকারের শুধুমাত্র গ্রেফতার নয়, হাইকোর্টের মাধ্যমে সর্বোচ্চ বিচার নিশ্চিত করে বিচার প্রদান করাটাই জনগণের সামনে দেখানো দরকার। আমরা নারীরা ফ্যাসিবাদের পতনের সময় যেমন মিছিলের প্রথম সারিতে থেকে আন্দোলন করে গেছি, এখনো আমরা রাজপথে থেকে আন্দোলন করে যাব। সমাপনী বক্তব্যে দলটির শীর্ষ নেতা সামান্তা বলেন, নানাভাবে নারীদের হেনস্থা করার অংশ হিসেবে অভ্যুত্থানে তাদের অবদানও অস্বীকার করার চেষ্টা করা হচ্ছে। আমাদের যেই ধারাবাহিক সংগ্রাম আছে, নারীদের যে ধারাবাহিক সংগ্রাম আছে, সেটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। অভ্যুত্থানের প্রত্যেকটি ধাপে ধাপে নারীরা তাদের যে ভূমিকা দেখিয়েছেন, তারপরও অভ্যুত্থানের পরে আমরা দেখতে পাচ্ছি এটাকে অস্বীকার করার পায়ে তারা চলছে। নারীদের ভূমিকা শুধুমাত্র নারীদেরকেই বলতে হবে, এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমাদেরকে অবশ্যই দেখতে হবে আমাদের পুরুষ সহযোদ্ধারা এবং আমাদেরকে সহ নাগরিক যারা আছেন পুরুষ, তাদের জায়গা থেকে আমাদেরকে দেখতে পারতে হবে তারা কি ধরনের উদ্যোগ গ্রহণ করে। অনতিবিলম্বে ধর্ষক ও মব তৈরিকারী দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয় এই বিক্ষোভ থেকে। আজহার লিমন, এখন, ঢাকা। নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি নেতারা কঠোর হাতে দমন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এসব ঘটনার পেছনে উগ্রবাদী বা ফ্যাসিবাদীদের দোসরদের কোনো ষড়যন্ত্র আছে কিনা তাও খতিয়ে দেখার আহ্বান তাদের। নারী নির্যাতন এখনই বন্ধ না করা গেলে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে বলে শঙ্কা তাদের। বিস্তারিত জানাচ্ছেন আসিফ ইকবাল।
আমি একজন জুলাই অংশগ্রহণকারী। নারী ও শিশুদের প্রতি নির্যাতন, ধর্ষণের প্রতিবাদে যখন উত্তাল সারা দেশ, সেই প্রেক্ষাপটে দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে অদম্য নারী শক্তিতে অজেয় শীর্ষক আলোচনা সভা, বইমেলা ও নারী উদ্যোক্তা মেলা আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দেশে উদ্বেগজনক হারে নারীর প্রতি সহিংসতা বাড়ছে মন্তব্য করে বলেন, এসব ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। নারী নির্যাতন এবং শিশু নির্যাতনের যেই উদ্বেগজনক হার বাড়ছে, সেটা যদি আমরা এখনই রুদ্ধ করে না দিতে পারি, তাহলে দেশের ভাবমূর্তি দেশে এবং বিদেশে ক্ষুণ্ণ হবে। সেই দিকটা লক্ষ্য রেখে আমি অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ, সকল আইন প্রয়োগকারী, সকল সংস্থাকে অনুরোধ করব, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেকটি ঘটনার রহস্য উন্মোচন করুন। সকালে নয়াপল্টনে নারী দিবস উপলক্ষে র্যালির আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দলের সদস্যরা। সেখানে সাম্প্রতিক সময়ে নারীর প্রতি সহিংসতার ঘটনাগুলোতে সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারছে না বলে অভিযোগ করেন নেতারা। সমাজের যে অস্থিতিশীলতা, সমাজে এই যে অভ্যাসটি, সমাজে এই যে নারী ধর্ষণ, নারী অপহরণ, এটা যদি বন্ধ করতে না পারেন, তাহলে আমাদের বাংলাদেশের যে জনগণ যে স্বপ্ন নিয়ে এই বাংলাদেশকে আবার মুক্ত করেছে, সেই স্বপ্নটা আমাদের পূরণ হবে না। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাম্প্রতিক সময়ে ঘটা নারীর প্রতি সহিংসতায় উগ্রবাদীদের মদদ থাকতে পারে বলে অভিযোগ করেন। আজকের উন্নতির যুগে, আজকে অগ্রগতির যুগে, যখন মানবাত্মার বিকাশের পথ, সেইখানে এই বন্দী করে রাখার কোনো মানে হয় না। কোনো উগ্রগোষ্ঠী যদি তার প্রেসক্রিপশন অনুযায়ী চলাতে চায়, তাহলে আপনার সমাজ অগ্রগতি লাভ করবে না, সমাজ এগিয়ে যাবে না। বিএনপি নেতাদের দাবি, রক্ষণশীল দেশ হিসাবে বাংলাদেশকে পরিচিত করতে ষড়যন্ত্রের অংশ হিসাবে সাম্প্রতিক সময়ে নারী হেনস্থার ঘটনা ঘটাচ্ছে একটি গোষ্ঠী। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। নারী জাতিকে তাদের প্রাপ্য মর্যাদা সঠিকভাবে দেবার ব্যাপারে যত্নশীল হওয়া দরকার বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ফেসবুক পোস্টে তিনি এই কথা বলেন। এ সময় তিনি বলেন, আপনার একজন মা আছেন, বোন এবং মেয়েও থাকতে পারে, আর আদর্শিক সৌন্দর্য দিয়ে মানুষকে আকৃষ্ট করবে, তার ফলাফল সবসময় চমৎকার। সান্ধ্যবাজারে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন সান্ধ্যবাজার। একই সাথে গণপরিষদ ও জাতীয় নির্বাচনের বিষয়ে বিএনপি ঐক্যমত্য হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর এখনও অনেকের কথায় ফ্যাসিস্টদের প্রতি আনুকূল্য দেখা যায় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েব আমির অধ্যাপক মুজিবুর রহমান। পল্টনে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিলে এমন মন্তব্য করেন তারা। মুজিবুর রহমান আরও বলেন, সবাই ঐক্যবদ্ধ হলে ফ্যাসিস্টদের এই দেশে আর জায়গা হবে না। আর সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনীতির অভিধানে যা নেই তা বলে যেন ধূম্রজাল সৃষ্টি করা না হয়। বিএনপির কাছে সবচেয়ে জরুরি ও অগ্রাধিকার হলো জাতীয় নির্বাচন। এখনো অনেকের কথার মধ্যে ফ্যাসিস্ট সরকারের প্রতি আনুকূল্য দেখা যায়। বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট সরকারকে আর গ্রহণ করবে না, করতে দেবে না ইনশাআল্লাহ। সেজন্য ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিন বিজয়ের আন্দোলনকে বিজয়ী করে মানব রচিত মতবাদের কবর রচনা করে আসুন বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী একটি দেশে পরিণত করি। যেখানে জাতীয় সংসদের এখতিয়ারই হচ্ছে A to Z সংবিধান সংশোধন করার এখতিয়ার, তো সেখানে আমরা সংবিধানের ব্যাপক সংশোধনী এনে সেটাকে নতুন সংবিধান বলতে পারি। এটাকে যদি আপনারা মন চায় কেউ সেকেন্ড রিপাবলিক বলতে পারেন, আমাদের তো অসুবিধা নাই। তো সেই জন্য আমরা মনে করি বিভিন্ন রকমের যে শব্দাবলী এবং যে সংজ্ঞা রাজনৈতিক অভিধানে নাই, সেগুলোর অসংলগ্ন প্রয়োগের মাধ্যমে আমরা যেন ধর্মজাল সৃষ্টি না করি। অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার প্রক্রিয়ায় জামায়াত ইসলামীর সর্বাত্মক সমর্থন আছে।
স্বৈরতন্ত্র যাতে আর ফিরতে না পারে সেজন্য গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় জামাত। রাজধানীর এক হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলে এসব কথা বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় বিদেশি অতিথিদের কাছে 16 বছর জামাতের শীর্ষ নেতৃবৃন্দের উপর আওয়ামী নির্যাতনের বর্ণনা তুলে ধরে আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে সহনশীলতা এবং পারস্পরিক সম্প্রতি বজায় রেখে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। In Bangladesh, democracy is essential to ensure peace, tolerance, and coexistence among different political entities. Since its inception, Bangladesh Jamaat Islami has always been committed to the democratic process. It has played a vital role in 90s anti-autocracy movement. The party also proposed and campaigned for caretaker government system to ensure free and fair elections. দেখছেন শান্তবাজার। নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা না হলেও অভ্যন্তরীণভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দেশের প্রধান বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বিএনপি বলছে, কেন্দ্র থেকে তৃণমূল সব পর্যায়ে ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে তারা। আর জামায়াতের দাবি, হাসিনা আমলে অলিখিত রাষ্ট্রীয় নিষেধাজ্ঞার পর এবার সংসদীয় এলাকাগুলোয় জনসংযোগ বাড়াতে মনোযোগ তাদের। বিস্তারিত জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। হাসিনা পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন কেন্দ্রিক চর্চা শুরু হয়। এরই মাঝে আগে স্থানীয় সরকার নাকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তা নিয়েও দলগুলোর মধ্যে দেখা যায় বিপরীতমুখী অবস্থান। নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে জামাত ইসলামী সে সময় দিতে প্রস্তুত। নির্বাচনের সময়টা আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি জুলাই আগস্ট হচ্ছে একটি যৌক্তিক সময়। এমন পরিস্থিতিতে বিএনপি চলতি বছর জাতীয় নির্বাচনের দাবিতে সোচ্চার হওয়ার পাশাপাশি ভোটমুখী প্রস্তুতি শুরু করেছে। জনসংযোগ বাড়াতে বিভিন্ন কর্মসূচিও বাস্তবায়ন করছে দেশের প্রধান রাজনৈতিক দলটি। নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানতে চাইলে দলের এই শীর্ষ নেতা জানান, কেন্দ্র থেকে তৃণমূল সব পর্যায়ে নেতারা ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। আমাদের নির্বাচনে যাওয়ার জন্য 7 দিন টাইম প্রয়োজন। আমাদের প্রার্থীরা তো দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন, তারা আগেও কয়েকটা নির্বাচন করেছেন প্রায় সবাই, এবং নির্বাচন আমাদের জন্য নতুন কোনো কিছুই নয়। যারা নতুন রাজনৈতিক দল করছে তারা হয়তো নির্বাচন নিয়ে তাদের অনেক প্রস্তুতির দরকার, অনেক সময় দরকার। বিএনপির জন্য এটি প্রযোজ্য নয়। দেশের আরেক বড় রাজনৈতিক দল জামায়াত ইসলামীর ক্ষেত্রে বাস্তবতা কিছুটা ভিন্ন। দলটির সেক্রেটারি জেনারেল বলছেন, আওয়ামী লীগ আমলে সারা দেশে দলীয় কার্যালয় বন্ধ সহ অলিখিত রাষ্ট্রীয় নিষেধাজ্ঞায় ছিল তাদের দল। জুলাই বিপ্লবের পর নির্বাচনী এলাকাগুলোতে কর্মী সভা থেকে শুরু করে সভা সমাবেশের মধ্য দিয়ে জনসংযোগ বাড়িয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তারা। ফ্যাসিবাদী সরকারের অত্যাচার, মামলা, হামলা, আমাদের কারা জীবন, রিমান্ড, আমাদের তো 5 জন একত্রিত হতে দেয়নি, ফলে আমরা তো দীর্ঘদিন মানুষের কাছে যাওয়া থেকে বঞ্চিত ছিলাম। নির্বাচনী এলাকাগুলোতে সম্ভাব্য প্রার্থী যারা, তাদেরকে যেতে বলছি, তারা সেখানে যাচ্ছেন, গণসংযোগ করছেন, মিটিং করছেন, সমাবেশ করছেন, কর্মী সম্মেলন করছেন, মানুষের পাশে থাকছেন। যে সময়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে, সে সময় বিশ্লেষকরা বলছেন, আগের মতো পরিচয়বাদী রাজনীতি বাদ দিয়ে দলগুলোর নির্বাচনের প্রস্তুতি হতে হবে জনমুখী। এর সাথে সন্ত্রাস, সহিংসতা ও কালো টাকা ব্যবহার বন্ধের পাশাপাশি জাতীয় স্বার্থে দলগুলোকে কথাবার্তায়ও সতর্ক থাকার আহ্বান তাদের। নেতাদেরকে কথাবার্তায় একটু সতর্ক হতে হবে, যাতে তারা গোটা জাতির কাছে একটা উল্টা মেসেজ না দেন। নির্বাচনে দুর্নীতি, সহিংসতা, সন্ত্রাস, কালো টাকার ব্যবহার ইত্যাদি, আমরা এত কিছুর পরে ওই কোনো কিছুই দেখতে চাই না, একটা সুন্দর নির্বাচন চাই। পলিটিক্যাল রাইভালরি থাকবে, কিন্তু সেইটা যেন ওই ম্যানিকিয়ান ভিউটাকে অ্যাডপ্ট করা না হয়, সেইখানে যেন এই ডিহিউম্যানাইজেশনটা না আসে, সেইখানে যেন আইডেন্টিটি পলিটিক্সটা যেন কাজ না করে, সেইখানে যেন মানুষের ওয়েলফেয়ার কোন দল কত উন্নতভাবে সেটাকে প্রেজেন্ট করতে পারে, কম্পিটিশনটা সেখানে হোক। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়েই ভোটের প্রতি নাগরিকদের আস্থা ফিরবে বলে মনে করছে দেশের বড় দুই
রাজনৈতিক দল। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। ছুটির দিনে ফুটপাত থেকে শুরু করে শপিং মলে জমে উঠেছে ঈদের কেনাকাটা। পছন্দসই জামা কাপড় কিনতে পরিবার পরিজন নিয়ে স্বস্তিতেই কেনাকাটা করছেন অনেকেই। বেশ আগে ভাগে আসছেন বিভিন্ন মার্কেট আর শপিং মলে। তবে পোশাকের ডিজাইনে নতুনত্ব না থাকায় হতাশ ক্রেতারা। পাশাপাশি এবছর দাম বেশির অভিযোগও রয়েছে তাদের। আর জানাবেন মেহেরি নানি। ঈদকে সামনে রেখে ছুটির দিনে জমে উঠেছে রাজধানীর বিভিন্ন শপিং মল এবং বিপণী বিতান। রোজার শুরুতে আনাগোনা কম থাকলেও শনিবার সাপ্তাহিক ছুটিতে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পরিবারের ছোট সদস্যদের সাথে নিয়ে ভিড় এড়াতে সকাল সকাল কেনাকাটায় এসেছে অনেক পরিবার। শিশুদের পোশাকের পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের জন্যও কিছুটা স্বাচ্ছন্দ্যে কেনাকাটায় দোকানে ভিড় করছেন ক্রেতারা। ক্রেতা আকর্ষণে ছাড়ের ব্যবস্থাও রেখেছে বেশিরভাগ ফ্যাশন হাউস। কালেকশনের ক্ষেত্রে তো আসলে ঈদের সময় কালেকশনটা অন্যান্য সময়ের থেকে একটু ভালো থাকে। দামটা খুব বেশি না, তবে খুব রিজনেবলও না, মাঝারি এভারেজ টাইপের। বরাবরই আমাদের ছাড় থাকে কাস্টমারের জন্য। আর বিশেষ করে হচ্ছে ব্র্যাক ব্যাংকের থেকে একটা ছাড় আছে, সেটাও ইনশাআল্লাহ অব্যাহত আছে এখনো। তবে ফ্যাশন হাউসগুলোতে এবার ডিজাইনে কোনো নতুনত্ব না থাকায় হতাশ ক্রেতারা। পাশাপাশি দাম এবছর অনেকটাই বেশি বলে অভিযোগ ক্রেতাদের। কালেকশন এখানে অনেক বেশি ভালোই আছে, বাট আমি একটু এক্সেপশনাল চাইছিলাম। ঘুরলাম 2-3টা শপিং মলে, পছন্দ হয় যেটা সেটা অনেক দাম। দাম কিছুটা বেশি, গত বছরের তুলনায় এবার বেশ ভালোই বেশি মনে হচ্ছে আর কি। অন্যদিকে স্বল্প আয়ে যারা আছেন তারা ঝুঁকছেন রাস্তার পাশের ভাসমান দোকানগুলোতে। মার্কেটের ভেতরের থেকে 3 থেকে 4 গুণ কমে পাওয়ায় বেচা বিক্রিও বেশি ফুটপাতের দোকানগুলোতে। গরিব মানুষের মার্কেট, যেখানে কম পাবে সেখানে ছুটে যাবে। এখানে অনেকটা কমফোর্ট ফিল করে অনেক কেনাকাটা করা যায়, দামও কম তুলনামূলক ভাবে। এখানে যারা আছে সবাই রিজনেবল প্রাইসের ভিতরে কেনার জন্য সবাই আসে। বানানোগুলো এখন কম হচ্ছে, যেগুলো কাটা কাপড় সেগুলো এখন বিক্রি হচ্ছে অ্যাভেলেবেল, আর ওখানে ভিড়ভাড়টা বেশি। 15 রমজানের পর বেচাকেনা ভালোভাবে জমে উঠবে আশা বিক্রেতাদের। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। চলতি বছর শেষ হওয়ার আগেই নির্বাচন চায় জনগণ। এছাড়া সংস্কার এজেন্ডার চেয়ে অর্থনৈতিক সংকট ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন জরুরি বলে মনে করেন ভোটাররা। এমন তথ্য উঠে এসেছে বেসরকারি গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপে। 64 জেলায় ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত চালানো গবেষণায় উঠে আসে জরিপে অংশগ্রহণকারীদের 41.7% বিএনপি, 31.6% জামায়াত আর 14% আওয়ামী লীগকে পছন্দের শীর্ষে রেখেছেন। জনগণের নির্বাচনের ভাবনা বিষয়ক এই গবেষণায় 10,696 জন অংশগ্রহণকারীর মধ্যে 6 মাসে চাঁদাবাজির ঘটনা বেড়েছে বলে মত দিয়েছেন 41%। আর 55% মনে করেন অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রত্যাশা পূরণ করতে পারেনি। এর সাথে শান্তবাজারের সময় হলো আরও একটা বিরতি নেবার। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন শান্তবাজার। রাজধানীতে ছিনতাই রোধে সহায়ক বাহিনী হিসেবে বেসরকারি নিরাপত্তা কর্মীদের নিয়োগ দিতে যাচ্ছে ডিএমপি। এমনকি তাদেরকে দেয়া হতে পারে গ্রেপ্তারের ক্ষমতা। বনশ্রীতে স্বর্ণ ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুট হওয়া স্বর্ণসহ ডাকাতির সময় ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেল। গ্রেপ্তার সবাই পেশাদার ডাকাত। 2017 সাল থেকে স্বর্ণ ডাকাতির একটি চক্র গড়ে তোলে তারা। আর জানাবেন তৌহিদুল তারেক। গত 23 ফেব্রুয়ারি বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে 200 ভরি স্বর্ণ লুট করে নেয় দুর্বৃত্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়লে আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে রাজধানীবাসী। নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। তবে এর 10 দিন পর ওই ঘটনায় জড়িত 7 জনের মধ্যে 6 ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে লুট করা স্বর্ণ, বিক্রির 2.5 লাখ টাকা ও ডাকাতির সময় ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেল। গ্রেফতার হওয়া সকলেই পেশাদার ডাকাত।
শনিবার দুপুরে ডিএমপির সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি আরও জানান, সিসিটিভি ও বিভিন্ন সোর্সের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা হয়েছে। 2017 সাল থেকেই স্বর্ণ ডাকাতিতে সক্রিয় ছিল চক্রটি। 6 জনকে আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তার করে অস্ত্রটি হচ্ছে 7.62 mm রিভলভার এবং গুলি, মোটরসাইকেল এই সকল উদ্ধার করি। এদিকে রোজায় কেনাকাটা ও ঈদকে সামনে রেখে আগে ভাগেই সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। জনবল সংকটে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক পুলিশ নিয়োগের পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। অক্সিলারি পুলিশ ফোর্স হিসাবে নিরাপত্তা, যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে ওনাদেরকে আমি নিয়োগ দিচ্ছি এবং তাদের হাতে একটি ব্যান্ড থাকবে যে সহায়ক পুলিশ কর্মকর্তা। পুলিশের পক্ষ থেকে যাচাই বাছাইয়ের মাধ্যমে বিভিন্ন শপিং মল ও আবাসিক এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি নিরাপত্তা কর্মীদের এই দায়িত্ব দেওয়া হবে। দায়িত্ব পালনকালীন প্রয়োজনে গ্রেফতার করা সহ সকল ক্ষমতা ও প্রটোকল পাবেন সহায়ক পুলিশ সদস্যরা। যে কোনো ব্যক্তিকে ওনারা গ্রেফতারের ক্ষমতা পাবেন এবং সাথে সাথে পুলিশ অফিসারকে আইনগতভাবে যে প্রোটেকশন দেওয়া হয়েছে ওনারা সেই প্রোটেকশনটিও পাবেন। এ সময় রাজধানীবাসীকে তারাবির নামাজ ও ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার আগে নিজেদের বাসাবাড়ি, অফিস, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সাথে মব জাস্টিসের নামে বাসাবাড়িতে অভিযান চালালে তা শক্তভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন পুলিশ কমিশনার। ঘটনা একটি দুটি হলো আমাদের পুলিশ সক্ষম। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের অন্তত 36 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়াদের মধ্যে 2009 সালে রাষ্ট্রবিরোধী প্রচারণার অন্যতম সংগঠক সাইফুল ইসলামও রয়েছেন। শুক্রবার বায়তুল মোকাররম এলাকায় সমাবেশে অংশ নেওয়া সদস্যদের ধরতে দেশব্যাপী অভিযান চালাচ্ছে পুলিশ। পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, মিছিলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এরই মধ্যে সংগঠনটির অনেক সদস্যকে চিহ্নিত করা হয়েছে। সংগঠনটির সদস্যের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে বেশ কয়েকটি মামলা দায়ের করেছে পুলিশ। দেখছেন সান্ধ্যবাজার। চুয়াডাঙ্গার তিতুদহে বিএনপির দুপক্ষের সংঘর্ষে রফিকুল ইসলাম নামে দলটির সাবেক এক নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। সকাল 11টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির কার্ড ও ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে জেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের সঙ্গে রফিকুল ইসলামের বাক বিতণ্ডা হয় এবং এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বিএনপির সাবেক নেতা রফিক। পুলিশ জানায়, ঘটনা তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শেরপুরে আসন্ন ঈদ উল ফিতরকে ঘিরে বিপণী বিতানগুলোতে বিদেশি প্রসাধনীর পাশাপাশি বেড়েছে দেশীয় পণ্যের সমাহার। এসব পণ্য দিনে দিনে গ্রাহকদের আস্থা অর্জন করতে পেরেছে। ঈদকে ঘিরে দেশীয় এসব কসমেটিক্স পণ্যে দেয়া হচ্ছে নানা মূল্য ছাড়। বিক্রেতারা বলছেন, এবার ঈদকে সামনে রেখে জেলার 3 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় 25 কোটি টাকার প্রসাধনী বিক্রি হবে। শেরপুর থেকে জায়দুল খান স্বরূপের প্রতিবেদন। ঈদ ধর্মীয় গুরুত্বের সাথে বাণিজ্যিকভাবেও গুরুত্বপূর্ণ। ঈদকে ঘিরে বিভিন্ন পণ্যের সাথে বিক্রি বাড়ে প্রসাধনী সামগ্রী। গুণ ও মান বিবেচনায় বিদেশি প্রসাধনী পণ্যের পাশাপাশি বিক্রি বাড়ে দেশীয় প্রসাধনী। শেরপুরের বিপণী বিতানগুলোতে পোশাকের দোকানের পাশাপাশি নারীদের ভিড় বেড়েছে প্রসাধনী ও সাজসজ্জার দোকানে। রূপচর্চায় দেশীয় স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, লিপস্টিক, মেহেদি সহ বিভিন্ন নিত্যপণ্যই বেশি আগ্রহ তাদের। দামে সাশ্রয়ী হওয়ার সাথে দেশের আবহাওয়া ব্যবহার উপযোগী হয় এসব পণ্য অর্জন করেছে ক্রেতাদের আস্থা। কসমেটিক্সের দোকানে এসেছি ঈদের জন্য কিছু কেনাকাটা করতে। যারা স্টুডেন্ট আছি আমাদের মনে হয় আমাদের জন্য বাজেট ফ্রেন্ডলি দেশি পণ্যটাই ভালো। দেশীয় ন্যাচারাল জিনিসগুলি, প্রাকৃতিক, এগুলি আমি ইউজ করতে ভালোবাসি। আগে প্রসাধনীর বাজার ছিল বিদেশি ব্র্যান্ড নির্ভর, তবে বর্তমানে দেশীয় ব্র্যান্ডগুলি বৈচিত্র্যময় এবং আধুনিকতার সাথে তাল মিলিয়ে ক্রেতাদের আস্থা ও চাহিদা পূরণে সক্ষম। এছাড়া ঈদকে ঘিরে বিভিন্ন মূল্য ছাড় ও আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করে থাকে, যা দেশীয় পণ্যের বিক্রি ও পরিচিতি বাড়াতে ভূমিকা রাখে। বিদেশি পণ্যের পাশাপাশি এবছর দেশীয় পণ্যের চাহিদাটা সব থেকে বেশি।
আর ক্রেতাদের দিকে তাকিয়ে এই বছর আমরা দেশীয় পণ্যটার সমারোহ সবচেয়ে বেশি রাখছি। আমাদের দেশি অন্য প্রোডাক্টগুলো কাস্টমার এবার বিদেশি প্রোডাক্টের চাইতে আমাদের এবার দেশি প্রোডাক্টের প্রতি কাস্টমার অনেক ঝুঁকতেছে। ব্যবসায়ীদের আশা, আসন্ন ঈদ উল ফিতরে জেলায় অন্তত 25 কোটি টাকার প্রসাধনী সামগ্রী বিক্রি হবে। শিলপুর জেলায় 25 থেকে 30 কোটি টাকা বেচাকেনা হবো, এই আশা নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। মোটামুটি দেশি পণ্যের চাহিদা আছে ভালো, বিদেশি পণ্যের চাহিদাও আছে, কিন্তু দাম বেশি হওয়ার কারণে আমরা অল্প রাখার চেষ্টা করতেছি। ঈদের কেনাকাটা এখনো জমে না উঠলেও বিক্রেতাদের আশা সপ্তাহ খানেকের মধ্যে জমে উঠবে বেচাকেনা। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। দেশের বাইরের প্রসঙ্গ, এবছরের শেষ নাগাদ অথবা 2026 সালের শুরুর দিকে নির্বাচন হতে পারে মিয়ানমারে। গৃহযুদ্ধের মধ্যে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে জান্তা প্রধান মি অং লাই। শনিবার বিষয়টি নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। 4 বছর আগে 2021 সালে ভোট কারচুপির অভিযোগ এনে মিয়ানমারের গণতান্ত্রিক প্রতিনিধি অং সাং সুচিকে গ্রেফতার করে ক্ষমতা দখলে নেয় দেশটির সেনাবাহিনী। নির্দিষ্ট সময়ে নির্বাচন দেবার কথা থাকলেও তা নিয়ে চলে গড়িমসি। শান্ত বাজারের সময় হলো আরো একটি বিরতির। ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। আর একবার ফিরে এলাম, দেখছেন শান্ত বাজার। এবার খেলার খবর। অর্ধযুগ পর ফিফার নিষেধাজ্ঞার খড়গ উঠেছে বাফুফের উপর থেকে। নতুন কমিটির জন্য নিঃসন্দেহেই স্বস্তির খবর এটি। আর এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কৃতিত্ব বাফুফের বস তাবিত আউয়ালের বলে জানালেন সহসভাপতি ফাহাদ করিম। ওয়াসিল হক পান্থ জানাচ্ছেন বাকিটা। ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশন থাকা একটি মেম্বারের প্রেসিডেন্ট হয়ে আমি কখনোই গর্বিত নয়, এটা তাবিত আউয়ালের স্পষ্ট বক্তব্য ছিল আমাদের এই মিটিংয়ে। নিজের পূর্বসূরি কাজী সালাউদ্দিনকে অনুসরণ করতে চাননি নতুন অভিভাবক তাবিত আউয়াল, যে কারণে ফিফার আর্থিক নিষেধাজ্ঞা কাটিয়ে তোলার পণ করেছিলেন নির্বাচিত হবার 100 দিনের মধ্যেই। 2018 হয়েছে, 6 বছরে হয় নাই। তাবিত আউয়াল সাহেব 100 দিন এটা করেছেন। উনি কিন্তু এই ব্যাপারে অত্যন্ত স্ট্রিক্ট, এবং এই ইন্টারনাল অডিট কমিটি কিন্তু প্রথম মিটিং উনি করেছে, এবং ফাইন্যান্স কমিটি উনি নিজের কাছে রেখেছে। ওনার অ্যাপ্রোচ আপনি বুঝতে পারেন যে হি ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। 6 বছরের বেশি সময় নিষেধাজ্ঞার খবর ছিল লোকচক্ষুর অন্তরালে। এ বিষয়ে জানতে চাইলে কৌশলী উত্তর দেন বাফুফে কর্তা। পিছন দিকে না থেকে আমরা সামনের দিকে তাকাই। গতকাল আমরা এটা থেকে বের হয়েছি, এটা সকলেরই অর্জন, দেশের অর্জন, ফুটবলের অর্জন, অ্যান্ড লেট আস লুক ফরওয়ার্ড। ইনশাল্লাহ আমরা মনে করি এই রেস্ট্রিকশন থেকে বের হওয়ার জন্য আমরা সামনে ফিফার সাথে অনেক কিছু করার যে অপরচুনিটি আছে, যে দুয়ার আছে, সেটা উন্মোচন হলো। আর্থিক ইস্যু সমাধানে ফিফা সভাপতি এএফসি সভাপতির সঙ্গে দেখা করেছেন বাফুফে বস। ফিফার অডিট টিমের সফর এগিয়ে আনার জন্য ফিফা ও এএফসি সদর দপ্তরেও যেতে হয়েছে তাবিত আউয়ালকে। দুবার এএফসির প্রেসিডেন্টের সাথে ওনার পার্সোনাল ক্যাপাসিটিতে লন্ডনে উনি দেখা করেন। উনি কোরিয়াতে এএফসির প্রেসিডেন্ট এবং ফিফা প্রেসিডেন্টের দেখা করেন। ফিফার প্যারিসে যে অফিস আছে সেই অফিসে উনি নিজে যান শুধুমাত্র এই জিনিসটাকে সলভ করার জন্য, এবং আনকাউন্টেড নাম্বার অফ জুম মিটিং অ্যান্ড হোয়াটসঅ্যাপ মিটিং করেছেন উনি ফিফা অডিট টিমের সাথে, ফিফা আমাদের মেম্বার অ্যাসোসিয়েশন যে টিমটা দেখে তাদের সাথে। বাফুফের আয়ের অন্যতম উৎস হলো ফিফার ফান্ড। ফিফা সাধারণত 2টি বা 3টি কিস্তিতে প্রতি বছর সদস্য দেশগুলোকে বরাদ্দ করে থাকে। তবে গত 6 বছর ধরে বাফুফে অনেক বেশি কিস্তিতে টাকা পেত। প্রতি বছর তাদেরকে সমপরিমাণ অর্থ দেয়া হতো 10 থেকে 12টি কিস্তিতে, যার কারণে পুরো অর্থও আদায় করা সম্ভব হয়নি। ফিফা যে অনুদানটা দেয় সেই অনুদানটা সাধারণত 2 to 3 ইনস্টলমেন্টে দেওয়া হয়, এবং বাৎসরিক একটি অডিট হয়, সেই অডিটের মাধ্যমে সেটাকে দেখা হয়। যে মুহূর্তে আপনি রেস্ট্রিকশনে পড়েন তখন আপনার ইনস্টলমেন্টে বেড়ে যায়, ইট বিকামস 10 to 12, মানে আপনার কোয়ান্টিটিটা কমে দেয়, ধাপে ধাপে দেওয়া হয়। প্রত্যেকবার দেওয়ার পরে সেটাকে আবার অডিট করে, এবং এখানে খুব ইন্টারেস্টিং, অডিটটা যে করে সে অডিটটা করার জন্য ফিফা একটি ফার্মকে নিয়োগ করে, তার পছন্দ একটি ফার্ম নিয়োগ করে, ফিফা এনলিস্টেড ফার্ম। তারা সে অডিট করে বলে যে হ্যাঁ এই লাস্ট ইনস্টলমেন্টটা ঠিক আছে, এখন তোমরা পরের টাকাটা ছাড় দাও। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন বাফুফের বিশেষ প্রকল্পের জন্য ফিফাতে আবেদন করতে পারবে এবং বহুমাত্রিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন বলে বিশ্বাস বাফুফে কর্তাদের। সংস্কার করতে সময়ের ব্যাপার, বাট অ্যাট লিস্ট ধাপে ধাপে আমরা এগোবো ইনশাআল্লাহ। ওয়াসিল হক পান্থ, এখন ঢাকা। শেষ করছি শান্ত বাজার। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার।
নারীর উপর সহিংসতার ঘটনা উদ্বেগজনক। সম্মাননা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, নৈরাজ্য সৃষ্টিতে অর্থ ঢালছে পতিত স্বৈরাচার। বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়তে হলে নারীর পাশে দাঁড়ানো, তাদেরকে সমর্থন জানানোর কোনো বিকল্প নাই। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। মাগুরায় ধর্ষণের শিকার শিশুকে উন্নত চিকিৎসায় সিএমএইচ স্থানান্তর। সীতাকুণ্ডে কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ। গণ অভ্যুত্থানে নারীর ভূমিকা অস্বীকারের চেষ্টা করা হচ্ছে। মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান এনসিপি নেতাদের। নাগরিক মর্যাদার সাথে নারীর মর্যাদা এবং নারীর নিরাপত্তা জড়িত করে আইনগতভাবে এটাকে প্রতিষ্ঠা করা হোক। ছিনতাই রোধে সহায়ক বাহিনী হিসেবে বেসরকারি নিরাপত্তা কর্মীদের নিয়োগ দিচ্ছে ডিএমপি, পাচ্ছেন গ্রেপ্তারের ক্ষমতাও। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। সন্ত্রাস ও কালো টাকার ব্যবহার বন্ধে সতর্ক থাকার আহ্বান। এই ছিল সন্ধ্যা বজ্রের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।